অ্যাসল্ট 16 চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা ছায়া নির্ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অভিযান চালিয়েছে আজ ভোরে, সেই অভিযানের নাম। এই অভিযানে 4 জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছেন 2 সোয়াট সদস্য। 16 মার্চ বৃহস্পতিবার ভোরে এই অ্যাসল্ট 16 নামের অভিযানটি চালানো হয়। আর আমরা জানি অভিযানের বাসভবনটি থেকে জিম্মি করে রাখা হয়েছিল 20 জনকে, বিভিন্ন পরিবারের 20 জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে সীতাকুণ্ডের পৌর এলাকার 6 নম্বর নামার বাজার এলাকায়, মানে ওয়ার্ডের আমিরাবাদ এলাকার সাধন কুটির নামের এক দোতলা বাড়িতে প্রথমে জঙ্গি আস্তানার সন্ধান মেলে। সাধন কুটির থেকে গ্রেপ্তার জঙ্গি দম্পতি জসিম ও আরজিনার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের 5 নম্বর প্রেমতলা ওয়ার্ডের ছায়া নির্ভবনে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। এর খবরাখবর আমরা মানে গত রাত থেকেই আমরা লক্ষ্য করছি। আজ সকালে ভোরে এই অ্যাসল্ট 16-এর এই অভিযান হয়েছে এবং সারাদিন ধরেই আপনারা এই খবর দেখেছেন। এই খবরের মূল বিষয় হলো যে তথ্যের ভিত্তিতে দ্বিতীয় যেই অভিযানটি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, তার মানে যাদের কথা বলছি, যে আমিরাবাদ এলাকায় জসিম ও আরজিনার দেয়া তথ্য, মানে জঙ্গি দম্পতির জসিম এবং আরজিনার দেয়া তথ্যের ভিত্তিতে। তার আগে কিভাবে আসলে এদেরকে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে আমরা নিশ্চয়ই জানি। যে বাড়িওয়ালা যে বাড়িতে ভাড়া নিয়েছিল এই 2 জঙ্গি, তাদের সন্দেহ, প্রথমে বাড়িওয়ালার সন্দেহ, এবং তিনি একেবারে পুরোপুরি আমরা যাকে বলি ইনভেস্টিগেশন করেছেন, তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়েছেন। হোলি আর্টিজান ঘটনার পর থেকেই সকলকে সচেতন থাকার ব্যাপারে সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে এক ধরনের আহ্বান ছিল। এবং এই জঙ্গিবাদ বাংলাদেশে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা একা সামাল দেবার সম্ভব নয়, কোনো দেশের কোনো বাহিনীরই সম্ভব নয়, বিশেষ করে বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ একটা দেশে এবং ধর্মভীরু মানুষের একটা দেশে। এরকম একটি অবস্থায় জঙ্গিবাদের যেরকম নেটওয়ার্ক, আমাদের সচেতন মানুষের নেটওয়ার্কটি কি একই রকমভাবে সক্রিয় আছে, তাই নিয়ে আমাদের আজকের এই প্রেক্ষাপটে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন, অবসরপ্রাপ্ত। আছেন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশন এআইজি সাহেলি ফেরদৌস, এবং আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নাওফেল আমাদের সঙ্গে আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমার সহকর্মী মফিদুল তপুকে আমরা পাচ্ছি, সীতাকুণ্ডে আছে, যেখানে এই ঘটনাটি ঘটেছে। এখনও আমরা তার ফলো আপ জানতে চাইছি। সারাদিন ধরে যে বম ডিসপোজাল যে ইউনিট আছে তারাও কাজ করেছে, এখন পর্যন্ত কি অবস্থা সেগুলো সব মফিদুল তপু, আমরা একটু আপনার কাছ থেকে সর্বশেষ অবস্থাটি একটু খুব ছোট্ট করে জেনে নিতে চাই। আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা বারবারই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি অবস্থা, সীতাকুণ্ডের এখন অবস্থাটি কি। এবং আমরা আপনার খবর থেকেই দেখেছি যে অনেক তাজা বোমা, জেল বোমা ইত্যাদি নানান কিছু, তো সেগুলো কি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলোকে নিষ্ক্রিয় করে ফেলেছে কিনা? জি, মানে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বাংলাদেশ পুলিশের যে বোম ডিসপোজাল ইউনিটটি রয়েছে, সেই বোম ডিসপোজাল ইউনিট গতকালকে রাত থেকেই এই স্পটে ছিল, এই প্রেমতলার, সীতাকুণ্ডের প্রেমতলার যে ছায়ানীর বাসভবন তার আশেপাশেই ছিল। আজকে সকালবেলায় স্ট্রাইকিং ফোর্স যখন 6টা 40 মিনিটে যখন জঙ্গিরা যখন নিজেদেরকে বোমা মেরে উড়িয়ে দেয় 6টা 35 মিনিটে, তারপরে সকাল 10টার দিকে এই সব জিম্মিদেরকে উদ্ধার করা হয়। তো 10টার পর থেকে বোম ডিসপোজাল ইউনিট সেখানে কাজ করছে এবং সন্ধ্যা 6টা নাগাদ, 6টার কিছুটা পরে বোম ডিসপোজাল ইউনিট সবগুলো বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। আপনারা জানেন যে বোম ডিসপোজাল ইউনিট যখন প্রবেশ করে, অর্থাৎ জঙ্গিরা যখন নিজেদেরকে বোমা মেরে উড়িয়ে দেয়, তার পরবর্তীতে ওখানে প্রায় 10টির মতো শক্তিশালী বোমা, বিভিন্ন গ্রেডের বোমা
অবিস্ফোরিত অবস্থায় ছিল এবং জঙ্গিরা বোমাগুলোকে এমনভাবে সাজিয়ে রেখেছিল যেটাকে বলা হয় যে বুবি ট্র্যাপ। অর্থাৎ এই বুবি ট্র্যাপটা হচ্ছে এক ধরনের যে যারা অভিযান পরিচালনা করতে যাবেন, অভিযান পরিচালনা করার সময় তারা সেই বুবি ট্র্যাপে পা দিবেন এবং সেখানে বোমাগুলো বিস্ফোরণ হবে। তো সোয়াত বাহিনী এই ব্যাপারে আগে থেকে প্রশিক্ষিত থাকার কারণে তারা সেই ট্র্যাপে পা দেয়নি, সেই বুবি ট্র্যাপের বোমাগুলো বিস্ফোরিত হয়নি, যেগুলো পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে প্রতিটি বোমা আলাদা আলাদা করে বিস্ফোরণ ঘটিয়েছে এবং এর এক একটি বোমা প্রচণ্ড শক্তিশালী বোমা ছিল। যেই বোমাটি বিস্ফোরণ ঘটার ফলে 4 জঙ্গি নিহত হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের বোম ডিসপোজাল ইউনিট আমাদেরকে বলেছে যে এর চেয়েও শক্তিশালী বোমা তারা কন্ট্রোলড বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোকে ডিফিউজ করেছেন। তো এই পর্যন্ত হচ্ছে বোমা নিষ্ক্রিয়করণের ব্যাপারে এই পর্যন্ত হচ্ছে আপডেট। এখনো তপু আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে নিরাপত্তা বিশ্লেষক আছেন। স্যার, এই যে শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করা হয়েছে, আমরা তো জানি নেটওয়ার্কটি ধরার জন্য সরকারের সর্বাত্মক মানে চেষ্টা রয়েছে। এখান থেকে কি কোনো আলামত, মানে আমরা যেসব জিনিস পাওয়া যাচ্ছে সেখান থেকে কি কোনো ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি এগুলোর কি কোনো ব্যাপার আছে? এগুলো ট্র্যাক করে কি নেটওয়ার্কটা আমরা ধরতে পারি বা ফলো করতে পারি, এরকম কি কোনো ব্যাপার রয়েছে? দেখুন, এই ধরনের নেটওয়ার্ক ধরা খুব ডিফিকাল্ট। এটা আজ পর্যন্ত আমাদের পুলিশ যদি বাদও দেই, যেসব দেশে এত বেশি ইন্টেন্স হচ্ছে তারাও কিন্তু ধরতে পারছে না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা দিয়ে আপনি কিন্তু নেটওয়ার্ক ধরতে পারবেন না। যেটা দিয়ে নেটওয়ার্ক ধরা যায় সে সমস্ত আলামত ডকুমেন্টের মধ্যে অনেক সময় ডকুমেন্ট পাওয়া যায়, সেই সব ডকুমেন্ট পর্যালোচনা করলে অনেক সময় পাওয়া যায়। এখন মানে ডকুমেন্টগুলো রেখে একটু মিলিয়ে দেখা আসলে কি পরিমাণ সিমিলারিটির, আমি জানি না রিকভারি কি হয়েছে, শুধু বোমার কথাই আমরা শুনলাম। কোনো ডকুমেন্ট রিকভারি হয়েছে কিনা বা কোনো অন্য কোনো সাইন সিমটম রিকভারি হয়েছে কিনা, এটা আমরা সহকর্মী তপুর কাছ থেকে শুনবো। যতটুকু আমি শুনলাম যে তাদের যে পরিচয়পত্র ছিল সেটাও ফেক, এবং পরিচয়পত্র ফেক হওয়ার কারণেই বাড়িওয়ালার সন্দেহ হয়েছে, কারণ সে বোধহয় চেক করতে গেছিলো এই পরিচয়পত্র। তো কাজে পরিচয়পত্র যদি ফেকও হয়ে থাকে তাহলে তার ডেটাও কিন্তু আমরা আর পাচ্ছি না। মানে তার যদি পরিচয়পত্র থাকতো তাহলে তার ডেটাটা পাওয়া যেত, সেটাও আই এম নট ভেরি ক্লিয়ার। হয়তো উনি বলতে পারবেন যে সে পরিচয়পত্র আদৌ ওনারা পেয়েছেন কিনা, বা পেলে সেটা ফেক যদি হয় তাহলে তো তার ডেটা নেই। এখন বিষয়টা হলো যে এই যে প্রথমত আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি যে বাংলাদেশে কতগুলো অর্গানাইজেশন এরকম ফাংশন করছে। আমরা পুলিশের তরফ থেকে যেটাই শুনি যে 90 জেএমবি, প্রথমে বলা হয়েছিল 90 জেএমবি, তারপরে এখন বলা হচ্ছে যে আদর্শিকভাবে তারা জড়িত। কয়েকদিন আগে ডক্টর গুণারাত্নে যা বলে গেছেন, আমরা তো অনেকদিন থেকে এগুলো নিয়ে, অন্তত আমি আমার শখের বসে অনেক এটা নিয়ে ফার্দার লেখাপড়া করছি। আমি এই কয়েকদিন আগে দুটো বই পড়েছি। একটা হচ্ছে ISIS ইনসাইড দি আর্মি অফ টেরর, এটা লিখেছে মাইকেল ওয়েস অ্যান্ড হাসান হাসান। এবং এই বইটির ভিতরে হাসান একজন সিরিয়ান গবেষক। এই বইটির ভিতরে তারা যেইভাবে তারা বর্ণনা দিয়েছে যে এখন বিশ্বে দি অনলি টেরর অর্গানাইজেশন যারা একটা স্টেট হোল্ড করছে, এবং তাদের ওয়েপন লিস্টটা দেখে আমি আরও আশ্চর্য হলাম যে দে হ্যাভ ইভেন ড্রোনও তারা ব্যবহার করছে। এবং সেখানে দুনিয়ার সব লোক আছে, তার মধ্যে 3 জন বাঙালি কিন্তু এই বন্ধু মারা গেছে। লেটেস্ট তো একটা যেটা বেরোচ্ছে 2015 সালে মারা গেছে নিয়াজ মোর্শেদ রাজা, ওনাদের জায়গার চিটাগং বাড়ি। এবং এই ছেলেটি চিটাগং গ্রামার স্কুলে লেখাপড়া করেছে, বৃত্তশালী সানশাইন গ্রামার স্কুল, ওখানে লেখাপড়া করেছে। সেখান থেকে সে তার ফাদার বোধহয় চাকরি করতো জাম্বিয়াতে কোথাও, সেখানে লেখাপড়া করেছে। সেখান থেকে অস্ট্রেলিয়াতে সে লেখাপড়া করেছে। আজকেই মাত্র তার বোনের ইন্টারভিউটা আমি শুনলাম বিবিসিতে, এবং আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে এই ধরনের একটা ছেলে, তার বোনই বলেছে খুব ফাস্ট লাইফ লিড করতো, সেই ছেলেটি হঠাৎ পরিবর্তন হলো। এখন এই পরিবর্তনটা কিভাবে হয়েছে, কেমনে হচ্ছে আমরা ঠিক জানি না। আজ পর্যন্ত পুলিশও বলতে পারো না যে এই মোটিভেশনটা তারা কিভাবে পায়। তো কাজে মোটিভেশন যে এক জায়গার থেকে পাচ্ছে তা না। আর যেরকম আমরা সবসময় কথা বলি যে ইসলামিক মোটিভেশন, ইটস নট অনলি ইসলামিক মোটিভেশন, ইটস হিস্টোরিক্যাল মোটিভেশন। IS যেটা বলছে, তারা বলছে যে এক সময় ইসলামের গ্লোরিয়াস ইসলাম ছিল,
সেটা কেন নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে মুসলমানদের জন্য, তারাই নষ্ট করছে। এবং সেই সাথে যখন মুসলিম স্টেটগুলো ক্রুসেডার স্টেটের সাথে মিলে গেল, তখন থেকে এই গ্লোরিটা নষ্ট হয়ে গেছে। সো দে ওয়ান্ট টু গেট ব্যাক দ্যাট গ্লোরি, ওই গ্লোরিতে তারা ফিরে যেতে চায়। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় মূল মন্ত্র। ইতিহাস পড়ো, ইতিহাস পড়ে দেখো যে মুসলমানদের কি মানে সেই বীরত্বের ইতিহাস, ছিল। খেলাফতের ইতিহাস, সেখান থেকে আমরা কেন এই পথে আসলাম। এই যে স্ট্রং মোটিভেশনগুলো, এগুলোকে আমরা এখন পর্যন্ত কাউন্টার করতে পারছি না। আচ্ছা। আমরা কিন্তু গতানুগতিক ওইটাই ভাবছি যে শুধু বেহেশতের কথা বলে আর অপব্যাখ্যা দেয়, ওটা তো আছেই, কিন্তু ওটার সাথে বড় মোটিভেশন হলো যে হোয়াট ইউ ওয়্যার অ্যান্ড হোয়াট আর ইউ নাও। পলিটিক্যাল মোটিভেশন, ইটস আ পলিটিক্যাল মোটিভেশন, সোজা পলিটিক্যাল মোটিভেশন। এবং সেই মোটিভেশনটা এত স্ট্রং, এই মোটিভেশনটা কোত্থেকে আসছে আমাদের দেশে, সেটা কিন্তু একটা আলোচনার বিষয়। যারা এইখানে সিরিয়াতে যে সমস্ত বাংলা ভাষাভাষী আছে, তারা কিন্তু অল এই বিদেশে লেখাপড়া করেছে, এই সব জায়গাতে তারা মোটিভেট হয়েছে। এখন তারা 90 জেএমবি এখানে হয়েছে তা জানি না, তামিম 90 জেএমবি ছিল কিন্তু আমরা জানি না, আমরা খুব সরলীকরণভাবে বলছি এটা 90 জেএমপি। বাট এই লোকগুলো কিন্তু মোটিভেট করছে বাইরের থেকে আসছে, এরাই কিন্তু মোটিভেট, হয়তো ওয়ান অফ দ্য মোটিভেট। স্যার, আমি একটু যদি আপনাকে আমি শুনবো, আপনি এই যে পলিটিক্যাল মোটিভেশন শব্দটি কিন্তু ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বললেন, মানে না বলছি যে আপনি বলছিলেন, তার সঙ্গে উনি যোগ করলেন উনি রাজনীতি করেন, রাজনৈতিক পরিচয়ে আপনি এসছেন আজকে আমাদের এখানে। একজন বিশ্লেষক এই জঙ্গিবাদের এই বিষয় নিয়ে বলছিলেন, এই যে হিস্ট্রিক্যাল মোটিভেশন এবং সেটা পলিটিক্যাল, এটা তো নিশ্চয়ই আপনি আপনার দল, ক্ষমতাসীন দল এখনই এই মুহূর্তে শুনলেন না, জানেন নিশ্চয়ই। জানলে পলিটিক্যাল কাউন্টার মোটিভেশনটা কি আসলে এই বর্তমান আওয়ামী লীগের বা আপনার দলের। এবং আমি যদি আজকে চট্টগ্রামের ছেলে হিসেবেই আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামেও তো যদি আমরা এটার হিস্ট্রিটা খুঁজতে চাই, তো জঙ্গিবাদ এই সীতাকুণ্ডই তো এমন একটা জায়গা যেখানে জামাত গাছ কেটে অস্ত্র নিয়ে একেবারে ঢাকা থেকে কয়দিন আগেও ঢাকা আর চট্টগ্রাম অচল করে দিতে পারে। এবং এখানে তো দিনের পর দিন এই জঙ্গিবাদের চাষাবাদ, অন্তত ওই জায়গাটার কথা আমরা স্পেসিফিক বলতে পারি। এটা কি চট্টগ্রামের রাজনীতিবিদরা অথবা আওয়ামী লীগ এই মোটিভেশনটার কথা কি জানে এবং সেটার পাল্টা প্রস্তুতিটা কি? আমরা নেটওয়ার্ক বনাম নেটওয়ার্কের কথা বলছি, আমরা এখানকার নেটওয়ার্কটা কিরকম আছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই দুটি প্রেক্ষাপট মিলাবো না, কারণ সীতাকুণ্ডে যেই বিএনপি জামাতের যেই অরাজকতা, যেই আগুন সন্ত্রাস হয়েছিল 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পরে, সেইটির একটি রাজনৈতিক একটা প্রেক্ষাপট ছিল। এবং সীতাকুণ্ডটা একটা কৌশলগত কারণে খুব গুরুত্বপূর্ণ জায়গা। পাশাপাশি সেখানে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ফর পলিটিক্স এন্ড জঙ্গিবাদ এবং বাংলাদেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য হয় সারা দেশের সাথে, সীতাকুণ্ডের উপর দিয়েই কিন্তু সারা দেশের সাথে যোগাযোগটা, চট্টগ্রাম বন্দরের যোগাযোগটা সেখানে হয়। তো ইত্যাদি নানান কারণে আসলে সীতাকুণ্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আসলে চট্টগ্রামের সর্বশেষ অংশ আর কি। মিরেশ্বরায় আছে, তার পরবর্তীতে আপনার ফেনী দিয়ে শুরু হচ্ছে। তো এই রাজনৈতিক কিছু যে ইনসিডেন্টগুলো হয়েছিল 2014-15 সালে, আমি সেই ঘটনাগুলোর সাথে বর্তমান যে আন্তর্জাতিক জঙ্গিবাদের যে ব্যাপারটি আছে সেটা আসলে আমি মিলাতে চাই না। এই জন্যই মিলাতে চাই না, আন্তর্জাতিক জঙ্গিবাদী গোষ্ঠীগুলো যে প্রক্রিয়ায় জঙ্গিবাদ পরিচালনা করার আপনার কার্যক্রমগুলো করে, সেখানের সাথে কিছুটা গুণগত তো পার্থক্য ওই দুটো কার্যক্রমের মধ্যে আছে। তবে হ্যাঁ, দুটোর মধ্যে সম্পর্ক আছে, এজন্যই যে জায়গাটি হচ্ছে আসলে কৌশলগত, সেটা হয়তো জায়গাটি, এবং ওখানে জায়গাটি শুধুমাত্র তো মানচিত্র নয়, শুধুমাত্র মানে একটা বাড়ির ছায়ানীড় কিংবা নয়, আশেপাশে যে সহযোগিতার ব্যাপারগুলো থাকে, যখন নাকি ওই মতবাদটা ওইখানে যখন নাকি বেশি থাকে, জঙ্গিবাদ নাড়াচাড়া করার মতন লোকজন যখন থাকে, ইনফ্লুয়েন্সিয়াল নেতারা যখন নাকি থাকে, তখন তো ওইটাই একটা হেভেন হওয়ার কথা। হ্যাঁ, আসলে সেখানে একটি কারো দিকে আসলে নির্দিষ্ট না করে আমি বলতে চাই যে সেখানে একটি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় বলে একটি বিশ্ববিদ্যালয় আছে,
সেই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী যেমন আছে, দেশীয় শিক্ষার্থী আছে, তবে একটি রক্ষণশীল পরিবেশের মধ্যে সেখানে সেই ক্যাম্পাসটি বর্তমান। আমি বলবো না যে সেই ক্যাম্পাসটি সেখানে থাকার সাথে সীতাকুণ্ডের যে কৌশলগত কারণে যে গুরুত্বটা সেটা নয়। পাশাপাশি সীতাকুণ্ডের তো আরও অন্যান্য শিল্পগুলো আছে, যে জাহাজ ভাঙা শিল্প ইত্যাদি নানান শিল্প আছে। সেই শিল্পগুলো থাকার কারণে দেশের অন্য জায়গা থেকেও অনেক দিনমজুর শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা সীতাকুণ্ডে গিয়ে আশ্রয় নিয়েছেন। প্লাস সীতাকুণ্ড তো আসলে সি ফেসিং, যে আপনার সমুদ্রের সাথে খুবই কাছাকাছি, সন্দ্বীপে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে সীতাকুণ্ড, এবং ভারী শিল্প এলাকা। তো নানান কারণেই সেটা একটা কৌশলগত গুরুত্ব আছে। তো সীতাকুণ্ডে যেই ঘটনাগুলো ঘটেছিল, রাজনৈতিক যেই ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো যেমন, সেটিকে আমি বলবো অভ্যন্তরীণ জঙ্গিবাদ। সে একটি রাজনৈতিক দলের মদদে আভ্যন্তরীণ জঙ্গিবাদের প্রতিফলনটা সেখানে হয়েছিল। আর আন্তর্জাতিক জঙ্গিবাদের যে বিষয়টি, সেটা আসলে আমি বলবো না যে বাংলাদেশে এখনো সেইভাবে ব্যাপ্তি পেয়েছে। কারণ আমাদের দেশে আমরা যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতায় কিন্তু অনেকাংশেই যে ব্যাপক যেই আতঙ্ক ছড়ানোর যে কার্যক্রমগুলো ছিল, যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছত্রছায়ায় হয়েছে। সেটা আমরা জানি যে জামায়াত শিবিরের সিম্প্যাথেটিক যারা ছিল, তারা সেই কার্যক্রমগুলো করেছিল। তো সুতরাং সেটার হতে পারে এটা সম্পর্কিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সম্পর্কিত, কারণ কৌশলগত কারণে সেটা সম্পর্কিত। মানে এইগুলা কিন্তু জানেন, এবং আমার আপনার কথা শুনে মনে হলো আপনার অনেক হোমওয়ার্ক করা, আপনারা সবাই জানেন। আপনি জানেন, আপনার সঙ্গে আপনার বন্ধুরা, আপনার সমবয়সী সকল পলিটিক্যাল কর্মীরা যারা, আপনারা জানেন সেটার আসলে কাউন্টার যে পদক্ষেপটা বা ন্যারেটিভ যেটার কথাই বলি রাখলো, সেটা কি আসলে আমরা যেটা দেখছি যে আমাদের দেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী তরুণ সমাজকে কিছুটা রাজনৈতিক রাজনৈতিক এক ধরনের ব্রেইন ওয়াশিং, যে অবশ্যই আপনি জানেন যে সমাজবিদরা বলেছেন যে ধর্মকে কিন্তু একটা রাজনৈতিক আদর্শের মতোই ব্যবহার করা যায়, এবং ধর্মকে সেই রাজনৈতিক আদর্শের মতন ব্যবহার করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ থেকে মূলধারার জনগোষ্ঠীকে সরিয়ে ফেলার একটা প্রচেষ্টা আমাদের দেশে হয়েছে, ধর্মভিত্তিক রাজনীতিতে তাদেরকে প্রশিক্ষিত করার জন্য। মানে এটাও আমরা জানি, এটাও কিন্তু আমরা বলছি যে হোলি আর্টিজানের সঙ্গে যদি আমি বলি যে আমরা অনেক এই জঙ্গিবাদের অনেক ঘটনা ঘটেছে, কখনো কখনো এটা বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা উড়িয়ে দিয়েছি। জাপানি নাগরিক বা ইটালীয় নাগরিক যখন হলো, এখানে পুরোহিত মারলো, এগুলোকে আমরা বলেছি যে এটা ছোট ছোট, কোনোটা হোম গ্রোন বলেছি, কোনোটা আইএস আছে, আইএস নাই, সেরকম ডিবেটটা চলছে। আইএস দ্বারা মোটিভেটেড হতে পারে, বা আন্তর্জাতিক আল কায়েদা আছে, নানান আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, সেগুলোর দ্বারা আদর্শগতভাবে কেউ মোটিভেটেড হয়ে কিছু ঘটনা ঘটতে পারে। তবে আমার মনে হয় না যে সেখানে সরাসরি কোনো ধরনের সম্পর্ক আছে। আমরা যে হোলি আর্টিজানের প্রসঙ্গটা এই কারণে উঠেছি যে তখন আসলে একেবারে পৃথিবীর বুকে বাংলাদেশ একটা প্রশ্নবোধক হয়ে মানে থমকে গেছিল। আমরা হয়তো কাটিয়ে উঠেছি, এবং কাটিয়ে ওঠানোটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সেই জায়গায় আসলে আপনাদের কাউন্টার এফার্টটা কি, কাউন্টার ন্যারেটিভটা কি, সেটাই আমি একটু জানতে একটি সেন্টেন্স সেখানে বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি যতগুলো জনসভা করছেন, যেখানেই যাচ্ছেন, সেখানে বারংবার করে বলছেন যে পারিবারিক মূল্যবোধের কথা, মুক্তিযুদ্ধের মূল্যবোধের কথা। আমরা যদি আমাদের নতুন তরুণ সমাজকে যদি সেই মূল্যবোধের মধ্যে আনতে পারি, এবং বাবা মার যেই আপনার সুপারভিশন তরুণদের উপরে, বিশেষ করে আজকের ইন্টারনেটের যুগে, যে তারা কি করছে, তারা কোথা থেকে মোটিভেটেড হচ্ছে, সেই বিষয়টা যদি আসলে, এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা যেখানেই যাচ্ছেন সেখানেই সবাইকে মোটিভেট করছেন। আজকে কিন্তু জঙ্গিবাদ দ্বারা কিন্তু আওয়ামী পরিবারের একটা সন্তানও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমনটা বিএনপির হতে বা অন্য কোনো রাজনৈতিক দলের। নিশ্চয়ই কথা আমরা ভুলে যাই নাই। অবশ্যই এই জন্য জননেত্রী শেখ হাসিনা কিন্তু সবাইকে মোটিভেট করছেন, এবং রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি এটা আমাদের গুরু দায়িত্ব যে তরুণ সমাজকে মূলধারার যে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের প্রজন্মে মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী ধারায় আমরা ফিরিয়ে আনতে চাই, এবং এর জন্য আমরা রাজনৈতিকভাবে কাজ করি। আমার প্রশ্ন, তরুণ নেতারা কি করছেন, আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন। আমি অল্প একটু সোহেলি ফেরদৌসকে শুনে বিরতিতে যাব, বিরতির পরে আবারও সোহেলি ফেরদৌসকেই শুনবো। পুলিশের যে আমরা পুলিশিং, এই জায়গাটায় পুলিশ কিভাবে এগোচ্ছে, আমরা একটু যদি আপনার কাছ থেকে শুনতে চাই
যে একটা সামাজিক মূল্যবোধ ইত্যাদি নানান কিছুর কথা বলেছেন স্যার, তো অনেক উদাহরণ দিয়ে বলছেন এটা তো আমরা একা একা এটা ফাইট করতে পারবো না, কিন্তু আপনারা কতখানি তৈরি, মানে কনফিডেন্সের জায়গা থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা একটা যুগোপযোগী একটা সেশন। তো আমি যেটা বলবো যে বাংলাদেশ পুলিশ হলি আর্টিজানের ঘটনার পরে আমরা এর সাকসেস দেখতে পাচ্ছি, কিন্তু এই যে সীতাকুণ্ডের ঘটনা, মিরেশ্বরের ঘটনা, কুমিল্লার যে ঘটনা, একটা ধারাবাহিক একটা কন্টিনিউশন কিন্তু হচ্ছে। এবং হলি আর্টিজানে একেবারেই একটা মানে সার্টেন একটা ঘটনা ছিল, হঠাৎ করে একটা প্রোগ্রামটা হয়েছে যেটাতে আমরা প্রিপেয়ার ছিলাম না ওইভাবে। তার পরবর্তীতে কিন্তু আমরা নিজেদেরকে আপগ্রেড করেছি। আমরা কিন্তু আমাদের প্রফেশনালি বলেন অথবা নলেজ বেসড বলেন, ইনফরমেশন ইন্টেলিজেন্স বেসড যে অপারেশনটা করেছি আমরা এই যে সীতাকুণ্ডে, বাংলাদেশ পুলিশ যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, এখানে কিন্তু মানে বাংলাদেশ পুলিশ কিন্তু প্রুভ করেছে যে তারা সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোলে নিয়ে আসতে পারে। এটা কিন্তু একটা লার্নিং, এবং আমার মনে হয় এটা কমিউনিটির একটা ইনভলভমেন্ট, এনগেজমেন্টকে আমরা চাচ্ছি, চাচ্ছি, এবং সেই জন্যই আচ্ছা, কমিউনিটি ইনভলভমেন্টের ব্যাপারে আপনারাও ব্যাপক উদ্যোগ নিয়েছেন, প্রচারণাও কিছু চলছে। আমি আরেকটু শুনবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে এসে শুনছি আমরা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে শুনবো সোহাইলি ফেরদৌস এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নাওফেলকে। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। জঙ্গিবাদ ও জঙ্গিবাদের নেটওয়ার্ক ও পাল্টা নেটওয়ার্ক নিয়ে আমরা শিরোনাম নিয়ে আজকে কথা বলছি। সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, নিরাপত্তা বিশ্লেষক, আছেন পুলিশের এআইজি সোহাইলি ফেরদৌস, এবং আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নাওফেল। আমার সঙ্গে সহকর্মী মফিদুল তপু আছেন, তিনি সীতাকুণ্ডে। আমরা আমাদের চট্টগ্রাম স্টুডিওকেও কানেক্ট করেছি। চট্টগ্রাম স্টুডিওতে সিনিয়র সাংবাদিক সমরেশ বৈদ্য আছেন, যিনি এই জঙ্গিবাদ ইত্যাদি বিষয় নিয়ে বেশ লম্বা সময় ধরেই গবেষণা করছেন, কাজ করছেন। আমরা বিরতিতে যাবার আগে সোহাইলি ফেরদৌসকে যে জায়গায় থামিয়ে দিয়ে গেছিলাম, যে কমিউনিটির ইনভলভমেন্টের ব্যাপারেও, মানে পুলিশের যেই তৎপরতা এবং প্রস্তুতি, সেগুলোর পাশাপাশি জনগণের সচেতনতার ব্যাপারেও পুলিশ অনেকটাই প্রচারণা চালাচ্ছে। আমরা এরই প্রেক্ষিতে আবার একটু শুনে নেই। সারাদিন ধরে যারা আমাদের টেলিভিশনে চোখ রেখেছেন তারা জানেন, এবং আবার একটু এই অনুষ্ঠানে নতুন যারা এই মাত্র এসে বসলেন তাদের জন্য আরেকবার একটু দেখাতে চাই সুভাষ চন্দ্র দাস, যিনি বাড়ির মালিক, তিনি কি করেছেন, কিভাবে তিনি চ্যালেঞ্জ করেছেন তার ভাড়াটিয়াকে, এবং কিভাবে আসলে পরবর্তী যেই পুলিশি অভিযানটি সেটি সম্ভব হলো, আমরা একটু ওনার কাছ থেকে শুনবো, সুভাষ চন্দ্র দাসের কাছ থেকে। আমাদের সবাইকে দেখি একটু ভয় পাইছে, আমি যে আঙ্কেল এদিকে আসো, মানে যে পিছনের রুমটাতে ডাকছি ও পিছনের রুমে যায় না। তো আমি ওদেরকে যে মনে হয় ভয় পাইতেছে, এ আঙ্কেল তুই আমার সাথে প্রতারণা কেন করছস, তুই আমাকে আইডি কার্ডটাও ভুয়া দিছস, এ পর্যন্ত যা কথা বলছস তুই আমার সাথে সব মিথ্যা কথা বলছস, এরকম কেন করছস রে। একথা যখন বলছি, ওই স্বামী স্ত্রীর দুজন রুমের ভিতর ঢুকে গেছে, ঢুকে ভিতর দিয়ে আমরা লক করে দিছে। ওই টাইমে মনে হয় যে ওই জিনিসটা ফিট করছে। এখন আমার মনে হয় যে ওদেরকে নিউজ দিছে, ওই জায়গাতে নিউজ দিছে। ওই টাইমে বোরকাটাও করে ফেলছে ওইটা। এই আমি দাঁড়া থাকতে এখন বেরো, তুই ব্যাগ নিয়ে বেরো। দেখলাম যে ছোট ছোট ব্যাগ সাইজের চৌকির তল, তুমি বিরাট এক ব্যাগ বার করি নিতেছে। আমার বন্ধু যেটা সাগরে কি করছে, দেখে তোর ব্যাগটা দে, আমি তোর ব্যাগের ভিতরে কি আছে। আমি সে সাগর দা চেক করার দরকার না, যাক তোর মরে যাক, চলে যাক। এখন ব্যাগটাকে যখন আমার বন্ধু কারাগারি করতে যখন দিতেছে না, তা আমি যে কলেজটা দিলাম, তোর কি সমস্যা রে,
তোর কি সমস্যা দেখতেছে না শোনে বেটা বারবার কোমরে হাত দিতে চাইছে আমি ওকে নিষেধ করি এই কোমরে মনে কি আছে হাত দেওয়ার জন্য দিও না মানে এ করতে করতে তারপর 5 মিনিট পরে চাইছে পুলিশ আসছে প্রশাসন আসছে প্রশাসন সরাসরি আমরা ওর কাছে ধরে দিয়েছি। আবারও সোহেলি ফেরদৌসী, মানে ওনারা যেটা করেছেন এটা তো জনগণের সচেতনতার কথা বলেন, কিন্তু এটা অনেক সাহসিকতার সাথে এবং এটা একেবারে সচেতনতার পুরো যে চ্যালেঞ্জ করার যে বিষয়টি, এই ব্যাপারে আপনারা মানে আর ফার্দার কি করছেন জনগণকে সাথে নিয়ে নেটওয়ার্কটাকে আর একটু আগে এগিয়ে যাওয়া, যেটা আমরা বলেছি নেটওয়ার্ক ও পাল্টা নেটওয়ার্ক। প্রধানমন্ত্রীর কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী সব জায়গায় সব অনুষ্ঠানে মায়েদের প্রতি, বোনেদের প্রতি, সকলের প্রতি তিনি আহ্বান রাখছেন যে বাচ্চাটা যেন জঙ্গিবাদের দিকে না ভিড়ে উচ্চশিক্ষা করতে, আজকেই বলেছেন উচ্চশিক্ষায় গিয়ে যাতে নাকি অন্যদিকে না চলে যায় সেই জন্য খেয়াল রাখার কথা বলেছেন। আর কাউন্টার ন্যারেটিভের কথা বলছি যে এটাকে রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহার করা, জঙ্গিবাদকে ব্যবহার করা, তার উল্টা দিকে তো অবশ্যই আমাদের রাজনীতিবিদরা আছে, তরুণ পলিটিশিয়ানরা আছেন, তারা আসলে কি করছেন সেটা তো নফেল ভাই নিশ্চয়ই বলবেন। আমি সোহেলি ফেরদৌসের কাছে জানতে আমি আপনার যে ভিডিওটা দেখালেন এটা আসলে খুব পজিটিভ একটা সাইন ফর বাংলাদেশ পুলিশ, ফর আওয়ার ফিউচার স্ট্র্যাটেজি। এটা একটা সাকসেস যে এই যে বাড়িওয়ালা যে খুব স্পন্টেনিয়াসলি তার অ্যাক্টিভিটিসটা বললো, এটা ও কিন্তু বলছে ও কিন্তু পুলিশ না, বাট আমরা কিন্তু বহু আগে থেকেই কমিউনিটি পুলিশ নিয়ে কাজ করছি। আমাদের বর্তমান আইজিপি স্যার উনি খুবই ইনভলভড কমিউনিটি পুলিশিং নিয়ে এবং আমাদেরকে সবসময় উৎসাহিত করেন। ওনার একটা পেপারসও ছিল এবার চিফ অফ পুলিশ কনফারেন্স, যে পুলিশ কমিউনিটি পুলিশকে কীভাবে আমরা কাউন্টার টেরোরিজমে আমরা ইনভলভ করতে পারি। তো এটার কিন্তু একটা ভালো এক্সাম্পল আমাদের এই যে বাড়িওয়ালা যে ভিডিওটা দেখালো। তো এইখানে ও কিন্তু ওর কারেজটা দেখাচ্ছে যে ওর যে ফেয়ারটা ছিল, যে টেরোরিজম রিলেটেড যে ফেয়ার মাস পিপলের মধ্যে, ও কিন্তু ওর লেভেল থেকে ও কিন্তু বের হয়ে আসছে। আমার মনে হয় বাংলাদেশ পুলিশের এইখানে একটা সাকসেস যে তারা মাস পিপলের কাছাকাছি যেতে পেরেছে, তারা ওই কনফিডেন্টটা তৈরি করতে পেরেছে যে আমাদের শেল্টার তার কাছে আছে, আমরা পাবলিকের সাথে আছি, আমরা প্রো পিপল হয়ে কাজ করছি এবং ইন্টারন্যাশনাল যে এগ্রিমেন্ট, যে রিসার্চ যেটা হয় যে 3P নিয়ে কাজ করা, পারসিউ, প্রোটেক্ট অ্যান্ড প্রিভেন্ট। তো আমার মনে হয় বাংলাদেশ পুলিশ আমরা প্রফেশনালি এবং নলেজফুলি আমরা ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি চলে গেছি। কারণ কিন্তু আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে জঙ্গিবাদ এবং মহিলারা, এই যে এখন তো দেখছি যে এই যে পোশাক পরা বা বিশেষ পোশাক মানে ধর্মীয় পোশাক পরা, আমরা মনে করছি হিজাব ইত্যাদি পরে, এবং বারবার করে যে কথাটি যে সুভাষ চন্দ্র দাস বলছিলেন যে মহিলাটি বারবার তার কোমরে হাত দেওয়ার চেষ্টা করছিল, মানে এখন আসলে অনেক রকমের জঙ্গিদের সন্দেহভাজন জঙ্গিদের অনেক রকমের চেহারা আমরা দেখছি। একসময় হোলি আর্টিজানের পরে ইয়াং স্মার্ট সুন্দর ঘরের বাচ্চাটাকেও সন্দেহ করা শুরু হয়েছিল। তারপরে সেই সময় বোধহয় একটু মহিলারা কি বোধহয় কম, মহিলা বোধহয় জঙ্গিবাদী নাই, এরকম এক ধরনের আস্থা ছিল। এখন তো সেটাও মানে প্রমাণিত এবং এরা অনেক বেশি ডেসপারেট। এই ডেসপারেট মহিলা জঙ্গিদের ব্যাপারে আসলে আপনারা কিরকম স্ট্র্যাটেজিতে আছেন? আসলে জঙ্গি নারী পুরুষ ভেদে ডিফারেন্ট, এটা ঠিকই, কিন্তু মানে স্ট্র্যাটেজিক্যালি দেখা যায় যে কম্পারেটিভলি নারীদের সংখ্যা কম ওয়ার্ল্ড ওয়াইড, এবং সব ক্ষেত্রেই যেটা হয় যে মোটিভেটেড বাই দেয়ার প্যারেন্টস, মেইনলি বাই দেয়ার হাজবেন্ড। এর আগের ঘটনাটা সম্প্রতি যে বাংলাদেশে কতজন যে ফিমেল টেরোরিস্ট হিসেবে যাদের তালিকা আছে, আমি আমার একটা রিসার্চ করতে যে আমি যখন ইনফরমেশন কালেক্ট করি, প্রত্যেকেই মোটিভেটেড বাই দেয়ার ফ্যামিলি। ফ্যামিলি মিনস বাই দেয়ার ব্রাদার্স আর দেয়ার হাজব্যান্ডস। সো এইখানে আমাদের করণীয়টা যেটা আছে বা আমরা যেটা করতে পারি, এই যে কাউন্সিলিং, মোটিভেশনাল কাউন্সিলিং, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন জায়গায় বলে থাকেন যে ঘরের থেকেই আমাদের আসলে এটা চলে আসতে হবে, এবং কমিউনিটি ইনভলভমেন্ট। আর স্ট্র্যাটেজি, টেরোরিজম আসলে এভার চেঞ্জিং একটা সিস্টেম, এটা যুগ যুগ থেকে চলে আসছে, একটা ট্র্যাডিশন তারা তৈরি করেছে, কিন্তু ওয়ে অফ অ্যাকশন তাদের ডিফারেন্ট হচ্ছে।
যেমন মানে এদের ওয়ে অফ অ্যাকশনটা ডিফারেন্ট হচ্ছে, আমরাও কি এটাকে এটাই। কাউন্টার করার অ্যাকশনটাকে এটাই হ্যাঁ, আমরাও আমাদের মতো করে তাদের এই স্ট্র্যাটেজিটা ধরার জন্য বা তারা নেক্সট কি স্টেপে আসতে পারে মানে আমরা তৈরি কিনা সেই জায়গা থেকে আমরা যে জানতে চাই। তৈরি সেটা প্রুফ কিন্তু আমরা করতে পেরেছি মনে হয় যে সীতাকুণ্ডের এই ঘটনা স্যার কি বলবেন, কতখানি তৈরি? না, পুলিশের যে সক্ষমতা ছিল, যেটা ধরুন উনি যেটা বলছেন হলি আর্টিজানে, যেটা আমরা একটা মানে একটা কি করবে উই ডিডন্ট নো। আমিও যখন দেখছিলাম তখন বললাম কিভাবে এটা স্লাইট ট্রেন্ড মাইন্ড, যে এইরকম কেন মানে মানে হজবরল অবস্থা, যে নোবডি নোজ হু ইজ ডুইং হোয়াট। হ্যাঁ, যে কারণে ঘটনাটা এত দূর করে কি হতো সেটা হলো পড়ার কথা, কিন্তু একটা যে কোনো জিনিস কাউন্টার করতে গেলে আপনাকে একটা সিস্টেমেটিকভাবে যেতে হবে। আপনি প্রত্যেকটা জিনিসকে প্ল্যান করে যেতে হবে। আপনি হঠাৎ করে চলে গেলেন, দুজন লোক মারা গেল, পুলিশের একজন বোধহয় এসআই মারা গেল, একজন ডিবির একজন লোক মারা গেল, কিন্তু মারা যেতে পারে অফকোর্স, মানে এটা হলে মারা যেতে পারে, কিন্তু ওইভাবে যেভাবে হলো সেখান থেকে তো আমার মনে হয় যে পুলিশ হ্যাজ মোর অর্গানাইজ। এখন একটা কাউন্টার টেরোরিজম ইউনিট হয়েছে, যাদের কাজই হবে এটা। এখন যদি পুলিশ আবার তাদেরকে ট্রাফিক কন্ট্রোলে লাগায় তাহলে তো ওটা মুশকিল হয়ে গেল। প্রত্যেকটা দেশে কাউন্টার টেরোরিজম, হ্যাঁ, এই কাউন্টার প্রত্যেকটা জেলাতে আমাদের কাউন্টার টেরোরিজম আছে, কিন্তু দে শুড বি অ্যাবসলিউটলি আপনার পারপাস বিল্ট একটা ইউনিট, যে তোমার আর কোনো কাজ নেই, তুমি এখানে গিয়ে মানে ওই ওকে ঠেকাইতে যাবো না, একে ঠেকায়, ইউর জব ইজ দিস অ্যান্ড ইউ শুড বি ট্রেন্ড। এবং সেই ট্রেনিংটা আপনার ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি কোন জঙ্গি কোনভাবে একটা লোন উল্প একটা গাড়ি নিয়ে উঠে গেল, 82 জনকে মেরে ফেললো, এখন এটা তো পুলিশের পক্ষে জানা খুব ডিফিকাল্ট, এই গাড়িটা কোথায় গিয়ে উঠলো কোথায় গিয়ে উঠলো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে দিস ইজ নট পুলিশ জব অ্যালোন। পুলিশ কাকে মোটিভেট করবে, কতজনকে মোটিভেট করবে? আর দিস ইজ নট জব অফ প্রাইম মিনিস্টার অ্যালোন। প্রাইম মিনিস্টারের এত বড় পার্টি, আমি তো আর কাউকে কখনো বলতে শুনি না। হ্যাঁ, বলছেন আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় যেখানে জনসভায় যাচ্ছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ সবাই বলছেন। আমি আপনাকে একটা কথা বলি, মোটিভেশনটা কখন হয়? মোটিভেশন দিয়ে আপনি কাকে দিয়ে করাবেন? দ্য পারসন যাকে সবাই বিশ্বাস করে, যাকে সবাই রেসপেক্ট করে, এরকম লোককে দিয়ে মোটিভেশন করে। কারণ আমাকে দিয়ে মোটিভেশন করলে তো আপনি উইল নট গেট এনিথিং। একটা নলেজ বেসড মোটিভেশনের দরকার। এই ভাষা কথা আমিও বলতে পারি, কিন্তু দের ইজ এক্সপার্ট, উনি একজন এক্সপার্ট মানুষ, তাকে আপনি কতখানি কাজে লাগাচ্ছেন ফর দিস কাইন্ড অফ মোটিভেশন? কিন্তু আমার এক্সপার্টিসটাও কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে। না, সেটাই আমি ইউতে লে লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র আপনি স্পেশালিস্ট করে ডিভেলপ করলে হবে না। লে লেভেলে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের ব্যাপক ভূমিকা আছে। জি, অ্যাকসেপ্টেবিলিটির কথা আমি বলছি স্যার। যে কাউকে দিয়ে এটা হবে না। স্যার, আমার প্রশ্নটা হলো যে একজন বলবেন কি সবাই বলবেন, নাকি কেউ বলবেন কেউ করবেন? সেটাকেই তো আপনি যদি এখন আমি যদি মনে করি, সাধারণ মানুষ যদি মনে করে এগুলো পলিটিক্যাল কথাবার্তা, তাহলে তো সে কিন্তু আপনার ন্যারেটিভটা নিচ্ছে না। যদি আপনি পলিটিক্যাল কথাবার্তা, আজকে যেমন উনি একটা সেকশন করে বললেন যে একটা পলিটিক্যাল বিষয়, একটা জঙ্গি বিষয়, আপনি সেটাকে দুটাকে গুলিয়ে ফেলেন, পলিটিক্যাল করেন, তাহলে ওনাদের জন্য যেরকম ডিফিকাল্টি, তিনি মানুষও বিশ্বাস করতে যাবেন। বলছে না, আপনার টেলিভিশনে যখন, আমি টেলিভিশনে বলছি, টক শোতে যখন কিছু চেহারা দেখে লোক দূরে তো জানি উনি কি বলবেন, উনি কি বলবেন, অন্য জায়গায় দেখি। আপনাকে যখন আপনি কাউন্টার টেরোরিজমের কথা বলছেন, ইটস এ কম্বিনেশন। পুলিশের একটা রোল হবে, ওনাদের কাউন্টার টেরোরিজমের একটা রোল হবে, সেখানে ধরুন একাডেমির একটা রোল হবে, রিসার্চারের একটা রোল হবে, তেমনি অ্যাকসেপ্টেবল লোকজনের কথা যারা সব জায়গাতে গুলিয়ে ফেলবেন না সমস্ত কিছু, সেখানে তাদের কথা বলার। অ্যাকসেপ্টেবল লোকের কথা আপনাকে আমি ছোট একটা এক্সাম্পল দিই। এই খুতবা নিয়ে কত কথা হলো, সেটা তো অন্য জায়গা থেকে আসা কথা। কিন্তু আমার পয়েন্টটা হলো যে অ্যাকসেপ্টেবল লোকের কথা শুনলাম, ঠিক আছে, আপনি খুতবার কথা বললেন, খুতবাও যারা নাকি শুনছেন তাদের কথা হয়তো বিশ্বাস করছেন, কেউ কেউ মোটিভেটেড হচ্ছেন, কিন্তু সংগঠন কেন, দল কেন? আমি দলের কথা বলিনি। না না না, আমি বলছি অবশ্যই প্রয়োজনীয়তা আছে। না, প্রয়োজন 100 না, আমি সেটাই বলছি, প্রয়োজনীয়তা মানে কি আপনারাও বলবেন, প্রধানমন্ত্রীও বলবেন, সবাইকে বলতে হবে, স্থানীয় সবাইকে সেই ব্যাপারে এগিয়ে আসতে হবে। আমি যেটা বলছি, তাহলে করবেটা কে বলেন? আমি একটু শেষ করি। পুলিশের কাজ না বললেন, তাহলে আমরা পুলিশের কাজ না, পুলিশ তো পুলিশের একার কাজ নয়, একার কাজ নয়। পুলিশ
কোনো দেশে জি, এই জঙ্গি সংগঠনকে কাউন্টার করা ওনাদের চাইতে তো de-radicalize আমাদের করা একটা- আমাদের পুলিশের চাইতে তো আরো উন্নত দেশ বিশ্বে আরো অনেক আরো trained, resource, অনেক আরো- trained। আরো resource রিসোর্স বলা। জি। সো ইট ইজ নট অনলি দ্য জব শুধু আপনি কি আমরা কি বলি সামরিক বাহিনীতে যে আমরা একটা সিচুয়েশনকে ঠেকা দিতে পারি অ্যান্ড উই গিভ এ স্পেস জি হ্যাঁ একটা যুদ্ধটা কি আমি আই এম গিভিং স্পেস টু মাই গভর্নমেন্ট যে তুমি এখন নেগোশিয়েট করো হাউ ইউ ওয়ান্ট টু এন্ড ইট চিটাগং হিল টেকটা আমরা কি বলতাম যে ইট ইজ নট আর্মির জব আর্মি মানে এই আপনার শান্ত করা পলিটিক্যাল আর্মি ইজ গিভিং ইউ স্পেস এই স্পেসের মধ্যে আপনি নেগোশিয়েট করেন ইউ ট্রাই টু সলভ ইট পলিটিক্যালি অল প্রবলেমস আর পলিটিক্যাল তো আপনি সেটা পুলিশ ক্যান গিভ ইউ স্পেস পুলিশ ক্যান গিভ কি বলে কনফিডেন্স টু দ্য পিপল যে না পুলিশকে ডাকলেই পাওয়া যাবে জি কাউন্টার টেরোরিজম ইউনিটকে ডাকলেই পাওয়া যাবে এই যে ভদ্রলোক যে কথাটা বললেন জি উনি তো বললেন আমি পুলিশকে খবর দিয়ে পুলিশ চলে আসছে জি পুলিশ তো ওই কাজটা করতে পারে কিন্তু এই ভদ্রলোক যে কাজটা করলেন আপনি একে কতবার ডেকে হি শুড বি গিভেন অ্যাওয়ার্ড জি আপনি তাকে দাঁড়া করান ফর কাউন্টার মোটিভেশন ওনার আসলে প্রোটেকশন অ্যাওয়ার্ডটা প্রোটেকশন হওয়া উচিত মানে উনি না, protection- ওনার ঘটনাটা যেন হয় যে উনি এই পুলিশকে খবর না, দিয়ে আপনি এরকম এই- ধরিয়ে দিয়ে হ্যাঁ। উনি ঠিক আছেন উনি কোনো হুমকির আপনি মধ্যে এই ধরনের পড়েন নাই লোককে আরো। নিয়ে এসে জি। একটা রাষ্ট্রীয় সম্মান দেন একটা অ্যাওয়ার্ড দেন অ্যান্ড দেন মেক হিম টু স্পিক হিরো মেক হিম টু স্পিক একটা ছোট বিষয় আমি সেখানে একটু যোগ করতে চাই সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কিন্তু দায়বদ্ধতা আছে সব দলের যে একা- যে একটা দলের না। প্রাতিষ্ঠানিকভাবে যেই আপনার স্টেপগুলো নেওয়া হচ্ছে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলোকে তুলে ধরার জন্য কিন্তু আমরা এখানে আমাদের দেশে একটি খুব বাজে রাজনৈতিক অনুশীলন দেখছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি মহাসচিব তিনি বেশ কয়েকবার বলছেন যে এটি একটি রাজনৈতিক পদক্ষেপ এগুলো সবই আইওয়া সেগুলো এমনকি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন যে কিছু লোককে ধরে নিয়ে গিয়ে চুলদাড়ি গজালে তাদেরকে হত্যা করা হচ্ছে এই যে সম্পূর্ণ একটি মানে দায়িত্বহীন একটি কথা এই যে একটি আক্রমণাত্মক একটি কথা তারা বলছেন যে এই পুরো পুলিশ প্রশাসনের যে পদক্ষেপগুলোকে সেটা প্রশ্নবিদ্ধ করছেন এবং রাজনৈতিক দল হিসেবে তারা নিজেদেরকে হাসির পাত্রে পরিণত করছেন এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা সবাইকে সচেতন হতে হবে যে আমরা আমাদেরকে সাবধান হতে হবে এবং যদি না যে সাবধান ধরেন অন্য একটি দলের ভারপ্রাপ্ত বা সাধারণ সম্পাদক অথবা মহাসচিব যিনি হোক উনি বললেন তারা বলে যাচ্ছেন না বারবার বলে উনি বলছেন যাচ্ছেন এবং প্রশ্নবিদ্ধ করছেন এই লেয়ারেও এরকম একজন যিনি আছেন তিনি তার কাউন্টার দিবেন আমরা শুরুতেই আপনার আলোচনার মধ্যে বলেছিলেন যে বিএনপি জামাত যারা ওই রাজনীতিতে তারা বিশ্বাস করে বাংলাদেশ বিরোধী রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা চট্টগ্রাম কেন বিভিন্ন জায়গায় এই জঙ্গিবাদের চাষাবাদ করেছে তাহলে আপনারা তো আর ওই রাজনীতিতে বিশ্বাস করেন না আওয়ামী লীগ তো ওই রাজনীতিতে বিশ্বাস করে না তাহলে তাদের কর্মীটাকে এটা কি ন্যারেটিভ মানে কি শুধু কথার ফুলঝুরি নাকি ওদের কর্মীরা যদি জঙ্গিবাদ চাষ করতে পারে আপনারা তো জঙ্গিবাদ উৎপাটন করার জন্য নামার কথা আপনাদের সঙ্গে পুলিশ আপনাদের সঙ্গে এক্সপার্ট আপনাদের সঙ্গে মিডিয়া সবকিছুই আছে সব কথাই প্রধানমন্ত্রীকে বলতে হবে এবং উনি যা বলবেন সেটাকে আপনারা শুনে শুনে একই কথা বলতে যাবেন আপনাদের কথাই বা মানুষ কেন শুনবে কাজ তো করে দেখাতে হবে আমরা একটু সামরিক কাছে যেতে চাই কিন্তু স্থিতিশীল পরিস্থিতির মধ্যে অবশ্যই আমরা জি স্থিতিশীল পরিস্থিতি নিয়ে কথা শুনবো সমরেশ বৈদ্য আমরা আপনার কাছে আসতে চাই একটা ছোট্ট বিরতির আগে প্রশ্নটা রেখে যাই জঙ্গিবাদ নিয়ে লম্বা সময় ধরে কাজ করছেন সীতাকুণ্ডের এই ঘটনা এটা কি ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন কিনা আপনার কাছে প্রশ্ন বিরতির পরে এসেই আমি আপনার কাছ থেকে উত্তর শুনবো জঙ্গিবাদ নেটওয়ার্ক ও পাল্টা নেটওয়ার্ক আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম বিরতিতে যাবার আগে চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক সমরেশ বৈদ্যকে প্রশ্ন রেখে গেছিলাম সমরেশ বৈদ্য শুনবো আপনার কাছে ঠিক আছে সমরেশ বৈদ্য যে প্রশ্ন রেখে গেছিলাম হ্যাঁ বলুন
প্রশ্নটা একটু একটু যদি আবার বলুন আমার। না, সীতাকুণ্ডের ঘটনা আমরা আপনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় চট্টগ্রাম এলাকায় গহীন অরণ্যে ট্রেনিং থেকে শুরু করে কিছুদিন আগে আমরা বাঁশখালীতেও জানি প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া গেছে এবং এই জঙ্গিবাদের চাষাবাদ সেখানে যে একটু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে, বাংলাদেশ বিরোধী রাজনীতি যারা করেন তাদের পৃষ্ঠপোষকতা আছে, সেটার কারণেই কিন্তু থেকে থেকে চট্টগ্রাম অনেকখানি আনসেফ হয়ে যাচ্ছে কিনা বা জঙ্গিবাদের জন্য একটা অভয়ারণ্য হয়ে যাচ্ছে কিনা, আপনি সেই জায়গাটায় একটু জোর দেবেন কিনা? হ্যাঁ, আপনি যে কথাটি বলছেন আমি সেটার সাথে কিছুটা একমত। এর আগে আপনার যে আলোচনাটি করছিলেন যে সীতাকুণ্ডে সুভাষচন্দ্র দাস নামে যে বাড়ির মালিক ওই জঙ্গিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে খবর দিয়েছিল, তার নিরাপত্তাটি কে দেবে সেই বিষয়টি বোধহয় রাষ্ট্রের একটু দেখা দরকার। এক্স্যাক্টলি, আমি এই কথাটি জিজ্ঞেস করেছি, আমি সাহেলি ফেরদৌসকেও একটু দৃষ্টি আকর্ষণ করেছি যে আমরা কমিউনিটি ইনভলভমেন্টের কথা বলছি, রাষ্ট্রীয় পুরস্কার তো দূরে থাক, তার নিরাপত্তার বিষয়টি যেন একটু নিশ্চিত থাকে, কারণ আমরা চিটাগাং, সীতাকুণ্ড এসব জায়গায় আমরা জানি আসলে কিভাবে আছে। আপনি বলুন। হ্যালো, হ্যাঁ সমরেশ বুদ্ধ। হ্যাঁ, পাশাপাশি আরেকটু বিষয় আমি বলি, একটু লাইনটা কেটে গেছিল। আমি যদি গত 2015 সালের কয়েকটি ঘটনার কথা বলি তাহলে আমরা দেখবো যে যেমন হাটহাজারীর আমানবাজার এলাকাতে জেএমবির একটি আস্তানা থেকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ, মানে জেএমবির আঞ্চলিক কমান্ডার ছিলেন তখন ফারদিনের সেই আস্তানা থেকে সামরিক বাহিনীর বেশ কিছু পোশাক, অস্ত্র এবং AK-47 রাইফেল এবং বুলেট ইত্যাদি উদ্ধার করেছিল। এবং এই যে সামরিক বাহিনীর পোশাক যে পাওয়া গেল সেই পোশাকগুলো কোত্থেকে এসেছিল সেই বিষয়ে তদন্ত হচ্ছিল, কিন্তু সেই তদন্তের বিষয়টি পরবর্তীতে কিন্তু আর মুখ দেখেনি, মানে প্রকাশ করা হয়নি। পাশাপাশি আমি আরেকটি বিষয় বলি, সেই 2015 সালের সম্ভবত 18 ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর বিএনএস ঈসা খান ঘাঁটিতে জেএমবির 2 জন ক্যাডার যারা কিন্তু নৌবাহিনীতে বেসামরিক পর্যায়ে চাকরি নিয়েছিলেন এবং তারা সেই 18 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের সময় ওই নৌবাহিনীর ঘাঁটিতেই 2টি মসজিদে 2টি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। মানে এই যে মানে নৌবাহিনীর মতো একটি স্পর্শকাতর জায়গাতে জেএমবির লোকজন নৌবাহিনীর ভেতরে ঢুকে যাওয়া, মানে চাকরি পাওয়া এবং সেখানে বোমা বিস্ফোরণ ঘটানোর মতো এই স্পর্শকাতর জায়গায়, সুতরাং আমাদের পুরো নিরাপত্তা বিষয়টিকেই কিন্তু একটি প্রশ্নবিদ্ধ করে তোলে। এবং মুনি, আপনি যে বিষয়টি বলেছিলেন যে চট্টগ্রাম এই জঙ্গিবাদের জন্য, চাষাবাদের জন্য অনেক বেশি উর্বর ভূমি কিনা, আমি সেক্ষেত্রে একটু কথা বলি। চট্টগ্রামে আপনি জানেন চট্টগ্রামে বেশ কিছু কওমি মাদ্রাসা আছে এবং চট্টগ্রাম শহর থেকে মানে চট্টগ্রাম জেলা, 3 পার্বত্য জেলা এবং বিশেষ করে কক্সবাজারে মায়ানমার সীমান্তবর্তী এলাকা, সেই সব অঞ্চলে প্রচুর কওমি মাদ্রাসা আছে এবং হাটহাজারীতে যে কওমি মাদ্রাসা আছে এবং লালখান বাজারে একটি কওমি মাদ্রাসা আছে। এই সব কওমি মাদ্রাসাগুলো সম্পর্কে কিন্তু দীর্ঘদিন থেকে অভিযোগ রয়েছে জঙ্গিবাদকে উস্কানি দেওয়া, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া। এবং লালখান বাজারে যে মাদ্রাসাটি রয়েছে সেটি পরিচালনা করেন মুফতি ইজহারুল ইসলাম এবং তার ছেলে হারুন বিন ইজহার। তাদেরকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল এবং তারা অনেক সময় হরকাতুল জেহাদের সাথে যেমন সম্পর্ক রাখেন, আল কায়দার সাথে সম্পর্ক রাখেন এবং পাশাপাশি গত কয়েক বছর ধরে তারা হেফাজতে ইসলামীর নেতা এবং সেই হেফাজতে ইসলামীর নেতা হিসাবেও তারা এক ধরনের জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন। এবং এই যে লালখান বাজারের যে মাদ্রাসাটি আছে সেই লালখান বাজারের মাদ্রাসা আমার যতটুকু মনে পড়ে 2014 সাল 13 কি 14 সালে সেখানে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটেছিল, 2 জন মারা গিয়েছিল, কয়েকজন আহত হয়েছিল এবং পুলিশের সামনে থেকেই কিন্তু মুফতি ইজহার পালিয়ে গিয়েছিলেন। মুফতি হারুনকে মানে মুফতি ইজহারের ছেলে মুফতি হারুনকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং পরবর্তী মুফতি ইজহারকেও গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তিনি, আমার যতটুকু মনে পড়ে, তিনি আবার এখন আদালত থেকে জামিনে আছেন। অপরদিকে আরেকটু ঘটনা বলি, যেমন বাঁশখালীতে 2015 সালে লটমনি নামে একটি পাহাড়ি এলাকা থেকে শহীদ হামজা ব্রিগেডের একটি জঙ্গি গ্রুপ, তাদের কাছ থেকে অস্ত্র, গোলা, বারুদ এসব উদ্ধার করেছিলেন র্যাব। পাশাপাশি সেই সূত্র ধরে
হাটহাজারী থেকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই সব কিছু ঘটনা ঘটছে কিন্তু চট্টগ্রামকে ঘিরে। পাশাপাশি ওদিকে আমি একটু কক্সবাজারে যাই। কক্সবাজারে যেমন রাবেতা আল ইসলামী নামে একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা রয়েছে, যেটি সৌদি আরবের সমর্থনপুষ্ট। সেটি আজকে থেকে সম্ভবত 30-35 বছর আগে, এই যে আমার এই মুহূর্তে ওনার নামটি ঠিক খেয়াল পড়ছে না, যিনি কয়েকদিন আগে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়ে মানে তার ফাঁসি হয়েছে, মীর কাশেম আলী রাবেতা আল ইসলামীর প্রতিষ্ঠাতা। উনি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে 1975-এর পরে বাংলাদেশে আছেন এই রাবেতা আল ইসলামীর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হয়ে, এবং এই রাবেতা আল ইসলামীর মাধ্যমে সেখানে কিন্তু জামাত ইসলামী এবং রোহিঙ্গা জঙ্গিদেরকে, পাশাপাশি জামাত ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি সংগঠনকে, তাদেরকে ওখানে প্রশিক্ষণ দেওয়া হতো, আর্থিক সহায়তা দেওয়া হতো, এবং বাংলাদেশে মানে জামাত ইসলামীকে সম্পূর্ণ অনেকটা বলা যায় অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠাতা করা, পাশাপাশি তাদেরকে জঙ্গি কাজে সাহায্য দেয়া, অস্ত্র দেয়া, ট্রেনিং দেয়া, এইসব কাজে কিন্তু রাবেতা ইসলামী অনেক বড় ভূমিকা রেখেছে। সেই ক্ষেত্রে এই রাবেতা ইসলামীও কিন্তু আমাদের সন্দেহের ঊর্ধ্বে নয়। এরকম আরো অনেক সংগঠন আছে, যে অনেক উদাহরণ আছে। সমরেশ বৈদ্য থাকুন আমাদের সঙ্গে। আপনার সমরেশ বৈদ্য যা বললেন, আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনারা এই তথ্যগুলো জানেন কিনা? আর একটা ছোট্ট প্রশ্ন, নিশ্চয়ই সমরেশ বৈদ্য আপনি শুনতে পাচ্ছেন আমাকে, আপনি বলছিলেন মুফতি ইজাহারের জামিন পাওয়ার কথা। আপনি কি মানে সাংবাদিক হিসেবে নিশ্চয়ই খোঁজ নিয়েছেন, মানে কার তদবিরে জামিন পেয়েছে? আমরা কিন্তু মানে অনেক সময় এইগুলো নিয়ে রিপোর্ট করতে গিয়ে কিন্তু চমকে যাই যে জঙ্গিবাদের কারণে যারা ধরা পড়েছে তাদের জামিনের জন্য কিন্তু অনেক বড় জায়গা থেকে তদবির যায়। একেবারে অনেক সময় অনেক ক্ষমতাসীন দলের অনেক নেতাদের তদবিরের কথা শোনা যায়। আপনি এরকম কোনো ইনভেস্টিগেশন করেছেন? আমি একটু সরাসরি বলি, সেক্ষেত্রে বর্তমান সরকারের একটি প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে তাকে জামিন দেওয়ার জন্য, এতটুকু আমরা বলতে পারি। আচ্ছা, সমরেশ বৈদ্য যা বললেন, রোহিঙ্গা জঙ্গি এই শব্দটিও কিন্তু উচ্চারণ করেছেন। আমি একটু ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে তরুণ নেতাদের মানে আমি প্রতিনিধি হিসেবে যদি বলেন যে আপনারা আসলে ফিল্ড লেভেলে এইটা কাউন্টার দেওয়ার জন্য কি করেন? একটা ছোট বিরতিতে যেতে হবে, বিরতির পরে এসে আমি শুনবো তিনজনের কাছে। ছোট্ট বিরতি। জঙ্গিবাদ নেটওয়ার্ক ও পাল্টা নেটওয়ার্ক আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। একেবারে শেষ ভাগে আছি। বিরতিতে যাবার আগে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে যেসব কথাগুলো আমরা শুনলাম সেগুলো আপনারাও জানেন। আমি তরুণ নেতৃত্বের কথা বলছি। তরুণরা আপনারা আসলে ফিল্ড লেভেলে কি করছেন? পুলিশিং দিয়ে খালি জঙ্গিবাদ রোধ করা যাবে না। সবকিছু জঙ্গিবাদের নেটওয়ার্কটা এতখানি ছড়িয়েছে যে একা কেউই কোনো কিছু করতে পারবে না। কিন্তু আমি আসলে একটু সাংগঠনিক তৎপরতা একটু জানতে চাই। কথা বলছেন, সেটা বলে ফেলেছেন, এর বাইরে আর কি করছেন? প্রথমত আমি আপনার যিনি প্রতিনিধি একটা মন্তব্য করেছেন যে সরকারের প্রচ্ছন্ন সমর্থনের কথা বলছেন, আমি এই মন্তব্যটা একেবারে ক্যাটাগরিক্যালি প্রত্যাখ্যান করছি। হ্যাঁ, আমি এটা একেবারে অসত্য এবং মিথ্যে কথা। কারণ আমাদের সরকার জঙ্গিবাদ দমনের জন্য, জঙ্গিবাদের আমাদের তরুণ সমাজকে রক্ষা করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে পুলিশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোকে এর সাথে সম্পৃক্ত করার মাধ্যমে কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে এবং আমরা সচেষ্ট আছি। এবং এই ধরনের মন্তব্য আমি মনে করি যে আসলেই এটা প্রশ্নবিদ্ধ করবে আমাদের যে প্রক্রিয়াটা চলছে, যে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যে প্রক্রিয়া চলছে সেটা, তাই আমি এটাকে একেবারে প্রত্যাখ্যান করছি। সাংগঠনিক দিক থেকে আমরা আমাদের যে কথা জানতে চাচ্ছি যে এই প্রক্রিয়াটার মধ্যে আদার দেন কথা, মানুষকে পার্সু করা, ক্যাম্পেইন, এগুলোর বাইরে আসলে রাজনৈতিক
যেই তৎপরতা সেইটা আসলে ফিল্ড লেভেলে, আমরা তো গোটা বাংলাদেশ এখন এই জঙ্গিবাদের হুমকির মধ্যে, যার যার এলাকায় আপনারা তরুণরা, আওয়ামী লীগাররা, যুবলীগ, আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব, সিনিয়র নেতৃত্ব সবাই মিলে কি করছেন? দেখুন, আমাদের দেশে কিন্তু সার্বিকভাবে কিন্তু একটা আদর্শগত সংকটের মধ্যে দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো পরিচালিত হচ্ছে। সংকটটি হচ্ছে যে দলের যে মূল আদর্শ থেকে কিন্তু অনেকাংশেই নানান কারণে সরে গিয়ে রাজনৈতিক কর্মীরা কিন্তু হয়তোবা দেখা যাচ্ছে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করছে। সেই ক্ষেত্রে যেহেতু আদর্শচ্যুতি হচ্ছে, সেহেতু আদর্শের প্রচার এবং প্রসারের জন্য যেহেতু আমরা সবাই কাজ করছি না, সেক্ষেত্রে অনেকাংশেই জঙ্গিবাদ নানানভাবে উৎসাহ পেয়ে যাচ্ছে। যদি আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রগতিশীল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক আদর্শের চর্চা করে, এবং আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছি, আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি নতুন প্রজন্মকে যদি উদ্বুদ্ধ করতে পারি, আমি মনে করি এই জঙ্গিবাদকে আমরা অবশ্যই রুখে দিতে পারবো। তবে হ্যাঁ, যে আদর্শিক সংকটের মধ্যে দিয়ে দেশ সার্বিকভাবে যাচ্ছে, শুধু আওয়ামী লীগ বলে না, অন্যান্য রাজনৈতিক দলগুলোও যাচ্ছে, এর থেকে বেরিয়ে আসতে হবে, এবং এর থেকে বেরিয়ে আসার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কিন্তু করতে পারার আপনার স্কোপটা কিন্তু অনেক বেশি, এবং সেটা কিন্তু সচেতনতামূলক কাজের মাধ্যমে। যখন আবার দল ক্ষমতায় থাকে তখন আরো বেশি থাকে। আমি সেটাই জানতে চেয়েছিলাম যে একটা দুইটা সুভাষচন্দ্র দাসের মতন কোনো উদাহরণ আছে কিনা, যে আওয়ামী লীগের একেবারে গ্রাসরুট লেভেলে কোনো একটি জেলা, কোনো একটি উপজেলার অমুক জায়গায় জঙ্গিবাদ যাতে না হয় সেই ব্যাপারে আপনাদের একটা অ্যাকশন ওরিয়েন্টেড কোনো একটা কাজ, সেরকম একটা উদাহরণ আমাদের সামনে থাকলে আমরা এটা রেপ্লিকেট করার জন্য জনগণকে আহ্বান জানাতে পারতাম। আমি পুলিশের কথাটা একটু হামলার পরে কিন্তু সারা দেশে কিন্তু আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, জঙ্গিবাদ বিরোধী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছি। সেটাই যথেষ্ট কিনা সেটা একটা প্রশ্ন আছে। নেটওয়ার্ক এর কথা বলছি, এই পাল্টা নেটওয়ার্কটা আমরা বলছি সাধারণ মানুষ, রাজনীতিবিদ, প্রশাসন সবকিছু মিলে, এবং পরিবার, মা ইত্যাদি সবাইকে ইনক্লুসিভ একটা পাল্টা নেটওয়ার্কের কথা আমরা বলছি। সেটা আমরা কতখানি ট্র্যাকে আছে, আমরা কখনো কখনো খুব সোচ্চার হয়ে আবার কখনো ছেড়ে দেই কিনা, আপনি কি বলবেন? এটা আসলে আমরা বরাবরই ট্র্যাকে আছি, কারণ কখনো কখনো ফোকাসে আসে যখন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, বাট আমাদের কিন্তু রেগুলারলি মান্থলি বেসিসে আমরা কিন্তু এই অপারেশনগুলোর, এই অ্যাক্টিভিটিসগুলোর কিন্তু ইনফরমেশন নিচ্ছি, আমাদের রিপোর্টিং সিস্টেমটা আছে। তো এটার প্রেক্ষিতে আমাদের যে লাস্টে যে চিফ অফ পুলিশ কনফারেন্সটা হয়ে গেল, এখানেও কিন্তু ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল উনি বাংলাদেশকে রোল মডেল হিসেবে উনি ট্রিট করেছেন আমাদের যে কমিউনিটি ইনভলভমেন্ট এনগেজমেন্টের যে সিস্টেম আমরা করছি সেটার প্রেক্ষিতে। এবং ওইখানে লাস্টের দিনে যে সেশনটা ছিল যে এক্সপেরিয়েন্স শেয়ারিং, মানে সহজ বাংলা যে মিলিব, তো এই মিলাতে যে বা মিলতে যে আমরা দেখলাম যে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছি সেটা আসলে ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এবং অন্যান্য অনেক ডেভেলপড কান্ট্রি এই পন্থাই অনুসরণ করছে। সো আর ইয়াং জেনারেশনই মেইনলি মোটিভেটেড হয়, মানে আমি যখন একটা এজের পরে আমার কিন্তু তখন আর হারানোর কিছু নেই, আমার চাওয়ার কিছু নেই, এই জেনারেশনটাকে নিয়েই আমরা আসলে আমরা কনসার্ন। আমরা একটু সমরেশ বৈদ্যর কাছে মানে এটা একেবারে 30 সেকেন্ড যদি কিছু যোগ করা থাকে, তারপর আমরা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের কথা শুনবো, নিরাপত্তা বিশ্লেষকের কথা শুনে শেষ করবো আজকের অনুষ্ঠান। সমরেশ বৈদ্য, কিছু যদি যোগ করার থাকে। হ্যাঁ, আমি শুধু একটা প্রশ্ন রেখে আমার বক্তব্যটা শেষ করছি। ব্যারিস্টার নওফেল যেটা বলেছেন যে মুফতি ইজাহারের জামিনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রচ্ছন্ন সমর্থন ছিল না, যদি আমি সেটা ধরেও নেই, পাশাপাশি আমি একটু বলি, হেফাজতে ইসলামীর অত্যন্ত বিতর্কিত নেতা এবং হেফাজতে ইসলামীর আমির মাওলানা শফি, যিনি হাটহাজারী মাদ্রাসাটি চালান, তাকে সরকারের রেলওয়ের পক্ষ থেকে একটি বড় জায়গা তাকে দেয়া হয়েছে বলে বাজারে প্রচলিত আছে, এবং এই সংক্রান্ত নিউজ বিভিন্ন পত্রপত্রিকায় হয়েছে। এটি মূলত যতটুকু জানা গেছে তাকে কিছুটা চুপ থাকার জন্য, মানে সরকার বিরোধী কোনো কথাবার্তা না বলার জন্য সেটি করা হয়েছে। তাহলে এটিকে এক ধরনের আপোষ ফর্মুলা করা হলো না? আমি এই আপোষ ফর্মুলার বাইরে গিয়ে একটি যেটি বলবো যে জঙ্গিবাদ বিরোধী সত্যিকার অর্থেই বিশ্বাস করি সেরকম রাজনীতি চাই, এবং সেটির ঐক্যমত চাই সব রাজনৈতিক দল। অনেক ধন্যবাদ সমরেশ বৈদ্য। হেফাজত ইসলামীর আপনি মাওলানা শফির কথা যেটা বললেন যে রেলওয়ের জমি উনি নিয়েছেন, আসলে হেফাজতের রাজনীতি বিক্রি করে
তিনি জমি নিয়েছেন। আসলে এই বার্গেনিংটাই করতে চেয়েছেন, হেফাজতের নামে, ইসলামের নামে, ধর্মের নামে তিনি একটা আন্দোলন করবেন, জনগণকে মানে তার অনুসারী কিছু তাদেরকে মোটিভেট করবেন ইত্যাদি, এবং সরকারের সঙ্গে তিনি বোঝাপড়া করে জমিতেই তিনি সন্তুষ্ট হয়েছেন। সুতরাং যারা তার পেছনে রাজনীতি করবেন তারাই বুঝবেন যে কেমন নেতা কি বিক্রি করছে, কাকে বিক্রি করছে, কার সমর্থন বিক্রি করছে। স্যার একেবারে শেষ 1 মিনিট। একদম শেষ 1 মিনিটে যেটা কথা বলছি যে আপনি যদি দেখেন যে এখন কারা যুক্ত হচ্ছে, সব মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, মেধাবী ছাত্ররা। এখন আর কমই মাদ্রাসার যুগ নাই, ওই স্টেজ পার হয়ে গেছে। এখন কথা হলো যে এদেরকে আমরা কি দিচ্ছি, হোয়াট আর উই গিভিং অ্যাজ এ সোসাইটি। পলিটিক্স নাই, খেলাধুলা নাই, চাকরিও নাই, মানে এই লেভেলের। তো কাজেই আমাদেরকে তাদেরকে যদি মোটিভেট করে ফিরিয়ে আনতে হয়, দ্যাট দে আর নট ফ্রাস্ট্রেটেড। আপনি দেখেন ওই দিন মহামান্য রাষ্ট্রপতি বললেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ইলেকশনই হয় না, কোনো ইউনিভার্সিটি ইলেকশন হয়, ঢাকা ইউনিভার্সিটি কেন? তো আপনি যে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবেন, সেই সাথে অন্যান্যদেরকে যুক্ত করবেন, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু নাই, আরও সংকুচিত হয়ে আসছে সেই অ্যাক্টিভিটিগুলো। ফিউ দেখায় তো আমার লাভ নাই, আমরা তো সাকসেস স্টোরি দেখিয়ে লাভ নাই। আমাদের ফেলিয়ার স্টোরি থেকে স্টোরিকে সাকসেস স্টোরিতে নিয়ে আসতে হবে। আমাদের ইউথকে আমরা এখন পর্যন্ত উই হ্যাভ নট বিন এবল টু হার্নেস, এটা হলো ডিফিকাল্টি। এবং বাংলাদেশ কিন্তু ইজ এ ইয়াং কান্ট্রি, কারণ আমাদের বেশিরভাগ আপনার সিটিজেনের বয়স less than 30। তাদেরকে আমরা কি দেখাচ্ছি, কোন পথ দেখাচ্ছি, কি রাস্তা আমরা দিচ্ছি, সেটা যেমন একটা দরকার। আরেকটা দরকার, ন্যাশনাল যখন সমস্যা হয়, ইটস নট অনলি আওয়ামী লীগের সমস্যা। সব পলিটিক্যাল পার্টিকে বুঝতে হবে যে কালকে যদি আরেক পলিটিক্যাল পার্টি আসে, দে উইল ফেস মোর দেন দিস। মানে তারা পার পেয়ে যাবে এমন না, এমন কোনো নাই, মানে এটা কোনো মানে রং নাই। সঠিক পথে আছে, সমস্যা হবে, কাজে এখন কথা হলো যে উই হ্যাভ টু ডিসাইড হু টেকস দ্য স্টেপ, ন্যাশনাল ইউনিটির জন্য হু টেকস দ্য স্টেপ। আপনি শুধু পুলিশকে বললেন, পুলিশেরও তো দরকার একটা ন্যাশনাল ইউনিটি, আদারওয়াইজ হাউ দে ফাংশন। একটা ফ্র্যাকচার্ড সোসাইটিতে আপনি পুলিশও তো ফাংশন করতে পারবে না। আমাদের উন্নয়ন অব্যাহত রাখতে হলে তো শান্তিতে থাকতে হবে। নেগেটিভ না যতটুকু আমরা মনে না, আমরা একদম নেগেটিভ বলছি না, আমরা এক্স্যাক্টলি মানে সবাই মিলে একমত হওয়া অন্তত শান্তিতে থাকার জন্য। শান্তিতে আমরা সকলেই থাকতে চাই, এগুলো হওয়ার কথা নয়। সবার চোখ কান খোলা রাখা, এই যে বললেন যে জনমত, সবাই মিলে একসাথে একমত হওয়া, সেটা আসলে শান্তি থাকবে, উন্নয়ন অব্যাহত থাকবে যদি দেশে আসলে শান্তি থাকে। এবং শান্তি থাকার জন্য সবাইকে অন্তত একটা মতবাদের মধ্যে এক হতে হবে, যে আমরা অন্তত জঙ্গিবাদ একমত হতে হবে, অন্তত জঙ্গিবাদ দূর হওয়ার জন্য। এটুকু প্রত্যাশা রাখি আজকের রাতের এই আয়োজনে। ভালো থাকুন সবাই।